দেখো, একটা কোশ্চেন মডেল আমি তোমাদের জন্য বানিয়েছি। তো সেটাকে একটু আলোচনা করব। সবাই এতে চেষ্টা করবে অংশগ্রহণ করার, নিজেদের তরফ থেকে উত্তর দেওয়ার চেষ্টা করবে। চলো, একটা ৩০ টা কোশ্চেনের মতো আমি সেট করেছি। তোমাদের জন্য একটা সেট বানিয়েছি ৩০ নম্বর, মানে ৩০ টা প্রশ্ন, ৩০ নম্বর। তোমরা উত্তর দেবে এবং তারপর তোমরা জানাবে যে তোমাদের কত স্কোর হলো। মানে এন্ড অফ দ্য সেশন মোটামুটি তোমরা নিজেদের মধ্যে একটা ক্যালকুলেশন করো যে আমি কত পেলাম। ঠিক আছে? দেখো, ১ম প্রশ্ন কি করা হয়েছে? অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশ এ কোন পাহাড়টি অরুণাচল প্রদেশে অবস্থিত বলেছে? তাহলে কি হবে? কোশ্চেন দেখতে পাচ্ছ সবাই? হ্যাঁ স্যার। ওকে। স্যার অপশন ডি। আহ বি না ডি বুঝতে পারলাম না ঠিক। ডি বললাম। ডি, ঠিক। এর মধ্যে কোন পাহাড়টি অরুণাচল প্রদেশে অবস্থিত? ঠিক আছে? দেখো, গারো খাসি জয়ন্তিয়া এটা আমরা ছোটবেলা থেকে জেনে আসছি, এটা কোথায় অবস্থিত? এটা মেঘালয়ে। তাহলে এখানে বলেছে কোন পাহাড়টি অরুণাচল প্রদেশে অবস্থিত? তাহলে ওখানে স্বাভাবিকভাবে উত্তরটা কি দাঁড়াচ্ছে? অপশনস অনুযায়ী সেটা হচ্ছে মিশমি পাহাড়। ঠিক আছে? মিশমি পাহাড় কোথায় অবস্থিত? অরুণাচল প্রদেশে। এখান থেকে আরেকটা প্রশ্ন তোমাদের দেয়, সেটা হচ্ছে অরুণাচল প্রদেশের সর্বোচ্চ সিংহের নাম কি? কি হবে? অরুণাচল প্রদেশে সর্বোচ্চ সিংহের নাম কি? কি হবে? কাংটো। নাম শুনেছো? সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে কাংটো। কাংটো। সবাই দেখতে পাচ্ছ তো? হ্যাঁ। তাহলে এখানে প্রশ্নটা ছিল হ্যাঁ কোনটি? স্যার। হ্যাঁ, অরুণাচল প্রদেশের আর কি অবস্থিত? তার উত্তর হচ্ছে মিশমি। আর অরুণাচল প্রদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে কাংটো। অরুণাচল প্রদেশের ক্যাপিটালের নাম কি? রাজধানীর নাম কি? ইটানগর। ইটানগর। ভেরি গুড। ইটানগর। ওকে। ইটা ঠিক আছে? তোমরা যখনই পড়বে মাথায় রাখবে ওই নর্থ ইস্টের, ঠিক আছে? নর্থ ইস্টের যে কটা রাজ্য আছে সেগুলোকে সবসময় আ সেগুলোকে ভালো করে জোর দিয়ে পড়বে যখনই ভূগোল পড়ছো। এবং নর্থ ইস্টের রাজ্যগুলোর যে অবস্থান, মানে অবস্থান মানে তুমি যদি উত্তর থেকে আর কি দক্ষিণের দিকে দেখো, মানে নর্থ টু ইস্ট এবং সাউথ টু নর্থ, মানে এইভাবে কোন রাজ্য আর কি সবচেয়ে উত্তরতম, মানে উত্তর পূর্ব ভারতে কোন রাজ্য সবচেয়ে উত্তরতম, ঠিক আছে? উত্তর পূর্ব ভারতের কোন রাজ্য সবচেয়ে দক্ষিণতম? এবং এগুলো ম্যাপ দেখে তোমরা প্র্যাকটিস করবে, ঠিক আছে? মানে উত্তর থেকে দক্ষিণে আসতে গেলে পরপর কোন রাজ্যগুলো পড়বে, হ্যাঁ? এরকমভাবে প্রশ্ন দেয়। যেমন উত্তরতম রাজ্য তুমি যখন করছো, মানে ইন্ডিয়ান যদি ম্যাপটা দেখো, তাহলে কি দাঁড়াচ্ছে? সবচেয়ে উত্তরতম রাজ্য কোনটা? নর্থ ইস্টে কি দাঁড়াবে? উত্তর-পূর্ব ভারতের একদম উত্তরতম রাজ্য কোনটা? একদম উত্তরে রয়েছে কি? কি দাঁড়াবে? অরুণাচল প্রদেশ। একদম উত্তরে এই যে এইভাবেই যাচ্ছে না? এইভাবে গেছে তো। এইভাবে এইভাবেই গেছে তো। এইভাবে গেছে না? এই যদি আমি দেখি, এরকমভাবে তো গেছে। তাহলে এই যে এই অঞ্চলটা কি অবস্থিত? এই অঞ্চলটা অরুণাচল প্রদেশ, উত্তর-পূর্ব ভারতে অরুণাচল প্রদেশ, এপি। সবাই দেখতে পাচ্ছ তো? অরুণাচল প্রদেশ। তারপর এখান থেকে তারপরে দাঁড়াচ্ছে হচ্ছে এই জায়গাটা দাঁড়াচ্ছে তোমার নাগাল্যান্ড। সবাই দেখতে পাচ্ছ? নাগাল্যান্ড। তারপর হ্যাঁ স্যার। মণিপুর। হ্যাঁ, তারপর মণিপুর, মণিপুর। আর একদম নিচে রয়েছে কি তোমার এই জায়গাটা মিজোরাম। এইভাবে মিজোরাম। এটা আমি বলছিলাম। তাহলে উত্তর-পূর্ব ভারতে তুমি যদি একদম উত্তরতম রাজ্য দেখো তাহলে অরুণাচল প্রদেশ, আর দক্ষিণতম যদি রাজ্য দেখো উত্তর-পূর্ব ভারতে সেটা হচ্ছে মিজোরাম। পলিটিক্যাল ম্যাপটাকে ভালো করে পড়বে। এবার এখান থেকে প্রশ্ন কিরকম দিতে পারে? সরাসরি তোমাকে আর কি এইভাবে দিল না। তোমাকে দিল উত্তর-পূর্ব ভারতের সবচেয়ে উত্তরতম রাজধানী কোনটি? তার মানে রাজধানী মানে উত্তর-পূর্ব ভারতের সবচেয়ে উত্তরতম রাজ্য হচ্ছে তোমার অরুণাচল প্রদেশ। তাহলে এর রাজধানী হচ্ছে ইটানগর। ঠিক আছে? বা উত্তর-পূর্ব ভারতের দক্ষিণতম রাজধানী কোনটি? তাহলে মিজোরামের রাজধানী জিজ্ঞেস করছে। তার মানে কি হবে? আইজল। মিজোরামের রাজধানী আমরা জানি কি? আইজল। তাই তো? এবং পরপর যেটা আমি বলছিলাম এই যে অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, তাহলে এটা হয়ে গেল নর্থ টু সাউথ পরপর বা সাউথ টু নর্থ। এই টাইপের কোয়েশ্চেন কিন্তু
আগামী দিনে দিতে পারে। ঠিক আছে? তো বা দিয়ে থাকে, দিতেও পারে। এগুলো একটু ভালো করে পড়বে। ঠিক আছে? নর্থ ইস্ট থেকে ভালো প্রশ্ন আসে কিন্তু পরীক্ষায়। নেক্সট, ভারতের সর্বোচ্চ মালভূমি কোনটি? which is the highest plateau of India? কি হবে? লাদাখ। সবাই একমত? হাইয়েস্ট প্লেটিউ অফ ইন্ডিয়া বললে সেটা হচ্ছে লাদাখ প্লেটিউ। ঠিক আছে? প্রায় ৩,০০০ এটা মিটারের মতো উচ্চতা বিশিষ্ট। ঠিক আছে? বোঝা গেল? এটা কোথা থেকে কোথা অব্দি বিস্তৃত যদি বলে, তাহলে এটা হচ্ছে হিমালয় থেকে আর কি কুনলুন রেঞ্জ যেটা রয়েছে সেই অবধি। মানে হিমালয় থেকে শুরু করে এটা হচ্ছে কুনলুন, কুনলুন আর কি রেঞ্জ মানে পর্বতমালা বা পর্বত শৃঙ্গ পর্যন্ত বিস্তৃত। ঠিক আছে? মাথায় রাখবে। ওকে? আর যদি বলে হাইয়েস্ট প্লেটিউ অফ ওয়েস্ট বেঙ্গল তাহলে কি হবে? বলো। স্যার অযোধ্যা পাহাড়ের গোরগাবুরু। গোর্গাবুরু, ভেরি গুড। পশ্চিমবঙ্গ যদি বলে তাহলে গোর্গাবুরু। ভেরি গুড। ঠিক আছে? তাহলে পশ্চিমবঙ্গ এটা তো ভারতের গেল। ঠিক আছে? আর যদি পশ্চিমবঙ্গের বলে তাহলে কি করবে? গোর্গাবুরু। গোর্গাবুরু। গোর্গাবুরু কোথায়? অযোধ্যা পাহাড়। তাহলে অযোধ্যা পাহাড় মানে কি? কোথায় অবস্থিত অযোধ্যা পাহাড়? কোন রাজ্যে, কোন জেলায়? পুরুলিয়া। অযোধ্যা, ভেরি গুড। অযোধ্যা পাহাড়ে গোর্গাবুরু, পুরুলিয়া। ওকে? ভেরি নাইস। চলো নেক্সট। ভারতের কোথায় মাশরুম রক পাওয়া যায়? কি হবে? থর মরুভূমি। বাহ! ঠিক আছে? এমনিতে মাশরুম রক এই কথাটাই মানে এইটা দেখবে এরকম মানে এরকম মাশরুমের মতো আকৃতি বিশিষ্ট এরকম টাইপের আর কি, কি তৈরি হয়? কি এটা আসলে মাশরুম রকটা কি বলতো? হোয়াট ইস ইট? গৌড় স্যার। হ্যাঁ বলো? গৌড়? গৌড়। হুম, মানে জিনিসটা কি? বায়ুর ক্ষয়কার্যের ফলে তৈরি হয়, মানে ওপরে কঠিন শিলা আর নিচে কোমল শিলা যদি আড়াআড়ি ভাবে অবস্থান করে তাহলে কোমল শিলা সরে যাওয়ার পর কঠিন শিলাটা ব্যাঙের ছাতার মতো করে অবস্থান করে। একদম। ঠিক আছে? মানে এগুলো হচ্ছে ক্ষয়কার্যের ফলে কি হয়? এক কথায় বলতে গেলে যে শিলাগুলো থাকে সেগুলো ক্ষয়কার্যের ফলে এরকম একটা আর কি মাশরুম প্রকৃতির আকৃতি ধারণ করে। তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, এই মাশরুম প্রকৃতির এই আকৃতি বিশিষ্ট এই যে আরকি শিলা আরকি খন্ড বলতে পারো, এইগুলো পাওয়া যায় মূলত কোথায়? এগুলো পাওয়া যায় তোমার মরুভূমি অঞ্চলে। তো ভারতের মানে অবস্থিত যে মরুভূমি অঞ্চল সেটা কোথায় রয়েছে? থর মরুভূমি। তাহলে মাশরুম রক কোথায় পাওয়া যায়? মাশরুম রক পাওয়া যায় তোমার মরুভূমি, থর মরুভূমি অঞ্চলে। ঠিক আছে? ক্লিয়ার? চলো এখানে মরুভূমি না দিয়ে মানে থর মরুভূমি না দিয়ে তোমাকে এইভাবে দিতে পারতো যে মাশরুম রক কোথায় পাওয়া যায়? বলে আ পার্বত্য অঞ্চল, মরুভূমি অঞ্চল এইভাবে দিতে পারতো। তো মাশরুম রক পাওয়াই যাবে কোথায়? এই টাইপের রক পাওয়া যায় একমাত্র মরুভূমি অঞ্চল। নেক্সট, কাঞ্চনজঙ্ঘা কোথায় অবস্থিত ভারতের? সিকিম। সিকিমেতে। কাঞ্চনজঙ্ঘা সিকিমে অবস্থিত। তাই তো? ভারতের দেখলে সিকিমে অবস্থিত। এর হাইট কত? কত? 8586 এটা মাথায় রাখতে হবে। 598। হ্যাঁ, 8000 আর কি 586 তাই তো? সবাই একমত? হ্যাঁ, এই কাঞ্চনজঙ্ঘাটা অ্যাকচুয়ালি কি করেছে? ভারত এবং নেপালের মধ্যে একটি বর্ডার তৈরি করেছে। তাই না? কাঞ্চনজঙ্ঘা অ্যাকচুয়ালি ভারত এবং নেপালের মধ্যে একটি বর্ডার তৈরি করেছে এবং ভারতের এর বেশিরভাগ অংশটি কোথায়? দেখো কাঞ্চনজঙ্ঘা কোথায় অবস্থিত? অ্যাকচুয়ালি কোয়েশ্চেনটা বললে এখানে নেপাল, সিকিম দুটোই হয়। টু বি অনেস্ট। ঠিক আছে? কাঞ্চনজঙ্ঘা হচ্ছে এমন একটি পর্বতশৃঙ্গ যেটি কি করেছে তোমার এটা ডিসপিউটেড বিটুইন ইন্ডিয়া আর কি নেপাল। মানে পুরোপুরি ভারতে অবস্থিত না। এটা হচ্ছে একটা বর্ডারের মতো তৈরি করেছে ভারত এবং নেপালের মধ্যে এবং ভারতের কোন আর কি রাজ্যে এর অবস্থান বেশি দেখা যায়? সেটা হচ্ছে তোমার অবশ্যই সিকিমে। ঠিক আছে? আর
মানে এটা হচ্ছে পৃথিবীর ৩য় হাইয়েস্ট আর কি সিংহ। ওকে? চলো। অনেকগুলো প্রশ্ন আছে। নেক্সট প্রশ্ন। আবু পাহাড়ের গুরু শিখর এর পর্বতশ্রেণী মানে কোন গুরু শিখর কার আর কি সর্বোচ্চ শৃঙ্গ? মানে উল্টো প্রশ্নটা দেওয়া হচ্ছে। আরাবল্লী। সাধারণত হ্যাঁ, আরাবল্লী। দেওয়া হয় আরাবল্লীর সর্বোচ্চ শৃঙ্গ কোথায় এবং সেটি কোথায় অবস্থিত? সেক্ষেত্রে আমরা করি হচ্ছে গুরু শিখর, আবু পাহাড়। এখানে প্রশ্নটা ঘুরিয়ে দেওয়া হয়েছে। তাই তো? সবাই একমত তো? তাহলে উত্তরটা কি হবে? গুরু শিখর হচ্ছে আরাবল্লীর সর্বোচ্চ শৃঙ্গ। তাই তো? একমত তো সবাই? হ্যাঁ স্যার। ওকে। তাহলে এইবার এখান থেকে প্রশ্ন দেয়, এটা দেয় আরকি। এই যে মানে যে আমরা রাজস্থানের মধ্যে অবস্থিত, এটা কোথায় অবস্থিত অনেক সময় দিয়ে দেয়, রাজস্থানের মধ্যে। তো এর হাইট কত দিয়ে দেয় অনেক সময়। কি হবে? মানে গুরু শিখরের হাইট দিয়ে দেয়। কেন দেয়? দেখো সবকিছু মানে সব যে হাইয়েস্ট পিক এর হাইট দেয় এরকম না। তার কারণ এই যে গুরু শিখর যেটা আছে মাউন্ট আবুতে অবস্থিত, এটা কিন্তু একটা খুব বড় একটা মানে নামজাদা একটা মানে তোমার টুরিস্ট স্পট। মানুষ ঘুরতে যায় সেখানে। ঠিক আছে? তো মাউন্ট আবুতে অবস্থিত এই দিলওয়ারা টেম্পল নিশ্চয়ই পড়েছে, দিলওয়ারা টেম্পল বিখ্যাত। এটাও পরীক্ষা দেয় যে মাউন্ট আবুতে অবস্থিত বিখ্যাত মন্দিরের নাম কি? দিলওয়ারা টেম্পল। ঠিক আছে? তো এখানে আমাকে ওর জন্য এটার হাইটটা মাথায় রাখতে হবে ১৭২২ মিটার। গুরু শিখরের হাইট হচ্ছে ১৭২২ মিটার অ্যারাউন্ড। ঠিক আছে? নেক্সট। ভারতের বৃহত্তম কয়াল কোনটি? কি হবে? অপশন সি স্যার। ভেম্বনাথ। ভেম্বনাথ। হ্যাঁ, কয়াল কি জিনিস একটু বলতে হবে। কয়াল কি জিনিস? মানে লবণাক্ত হ্রদ স্যার। হ্যাঁ, লবণাক্ত হ্রদ। কোথায় বলা হয় এটা? স্যার ওই উপকূল অঞ্চলে সমুদ্রের জল আর কি পেছনে মানে উপকূলের পেছনের দিকে জমে গিয়ে যে হ্রদ তৈরি করে তাকে কয়াল বলি। বাহ! মূলত কোন অঞ্চলে এটা বলা হয়? কেরালা। কেরালাতে বেশি। কেরালা। তাহলে পুরো উত্তরটা এখানে বলা উচিত যে ওই উপকূলবর্তী অঞ্চলে আরকি, বা তুমি এইভাবে একদম একদম সোজাভাবে বলতে গেলে তোমার লবণাক্ত যে হ্রদগুলো উপকূলবর্তী অঞ্চলে দেখা যায় তাকে কেরালে যে উপকূলবর্তী অঞ্চলে যে লবণাক্ত হ্রদগুলো দেখা যায় তাকে স্থানীয় ভাষায় কি বলা হয়? কয়াল বলা হয়। তাই তো? তো এবার এখানে প্রশ্নটা দেওয়া হচ্ছে ভারতের বৃহত্তম আর কি কয়াল কোনটি? তাহলে অবশ্যই কি হবে অ্যান্সারটা? আইবা বলো কি করেছো? স্যার ভেম্বাবাদ, তাই তো? ভেম্বনাথ। হ্যাঁ, ভেম্বানাথ। তো এটি কোথায় অবস্থিত ভেম্বানাথ? কেরালা। কেরালায়। তাই তো? কেরাল তো আগেই বলে দিলাম। তাহলে কেন জিজ্ঞেস করছি? তার কারণ এগুলো পরীক্ষায় দেয় এবং ঘুরিয়ে প্রশ্ন দিতে পারে। ভেম্বানাথ কয়াল কোথায় অবস্থিত? তাহলে সেক্ষেত্রে উত্তর হবে কেরল। ঠিক আছে? কেরল। ওকে? নেক্সট। আচ্ছা, অষ্টমুদিটা কোথায় অবস্থিত? অষ্টমুদি হ্রদ? স্যার অন্ধ্রপ্রদেশ। বাকিরা কি বলছো? একজন অন্ধ্রপ্রদেশ বলছে। কি বলবে বাকিরা? একদম সোজা তো, এগুলো দেয় তো পরীক্ষায়। স্যার কেরালাতেই তো অষ্টমুদি। একজন কেরালা বলছে। অষ্টমুদি কোল্লাম ডিস্ট্রিক্টে অবস্থিত। কোথায়? তামিলনাড়ু। কেরল। আরে বাবা! কেরল। ঠিক আছে? অষ্টমুদি তোমার কোথায় অবস্থিত? অষ্টমুদি লেক। এটা হচ্ছে কোল্লাম ডিস্ট্রিক্ট অফ কেরল। এটাও দেয় কিন্তু অষ্টমুদিটাও খুব বিখ্যাত কিন্তু হ্রদ। ওকে? ওইজন্য জিজ্ঞেস করলাম। হঠাৎ করে চোখে পড়লো। বাকিগুলো জিজ্ঞেস করলে পারবে। চিল্কা কোথায়, উলার কোথায়? কিন্তু অষ্টমুদি, ভেম্বানাথ এগুলো হচ্ছে কয়াল। অষ্টমুদিটাও কেরলে অবস্থিত। নেক্সট যেটা বলছিলাম এখানে, এটা কোনটি হবে? হ্যাঁ? এটা কোনটি হয়ে গেছে, কোনটি? আচ্ছা বলো। ভারত তথা এশিয়ার বৃহত্তম লেগুন কোনটা? চিল্কা। চিল্কা হ্রদ। তাই তো? ভারত তথা তোমার এশিয়ার বৃহত্তম লেগুন হচ্ছে কি হচ্ছে? চিল্কা। সবাই একমত? বলো। চিল্কা কোথায়? উড়িষ্যাতে। উড়িষ্যা। ওকে। গেছো তোমরা ঘুরতে কেউ? হ্যাঁ স্যার গেছি। ভেরি গুড। তাহলে গেছো যখন আমাকে উত্তর দাও। এখানে একটা প্রশ্ন দেয় যে এটা তো বোঝাই গেল যে এটা চিল্কাতে অবস্থিত। এই চিল্কাটা কোন নদীর আর কি মোহনায় অবস্থিত? কি হবে?
মহানদী। চিল্কা হ্রদ কোন নদীর মোহনায় অবস্থিত? বলতে পারবে? মহানদী। না, ভালো করে বুঝো। মহানদীর আর কি মোহনায় এটি নয়, এটি সরাসরি আর কি কোন নদী তোমাকে যদি বলে যে চিল্কা হ্রদের যে জলপ্রবাহ তুমি দেখছো সেটা কোন আর কি নদীর দ্বারা মূলত আর কি এটা ফিডেড আপ হয়। ফিডেড আপ মানে আর কি চিল্কা নদীর যে জলটা সেটা মূলত প্রবাহিত হয়ে মানে প্রবাহিত হয়েছে কোথা থেকে? মহানদী। কিন্তু আমার প্রশ্নটা ছিল কোন নদীর মোহনায় অবস্থিত? তা সেক্ষেত্রে উত্তরটা হবে দয়া নদী। দয়া নদী। দয়া নদীর মোহনায় অবস্থিত। কি বললাম বুঝেছো? চিল্কার যে জলটা আমরা দেখি সেটা মূলত কোন নদীর জল? সেটা হচ্ছে তোমার মহানদী। মহানদী। কিন্তু যদি বলে কোন নদীর মোহনায় চিল্কা নদী, ওর জন্য তো প্রশ্নটা করলাম। কোন নদীর মোহনায় অবস্থিত? তাহলে উত্তরটা হবে দয়া নদী। এই দয়া নদীর তীরেই কিন্তু কি হয়েছিল জানো তো সেই? মনে আছে? দয়া নদীর তীরে কি হয়েছিল? বলে স্যার দয়া নদীর তীরে আবার কি হলো? এই দয়া নদীর তীরে তোমার কি হয়েছে? কলিঙ্গ যুদ্ধ, ব্যাটল অফ কালিঙ্গ কবে হয়েছিল? 261 খ্রিস্টাব্দ। খ্রিস্টাব্দ না খ্রিস্টপূর্বাব্দ? খ্রিস্ট কালিঙ্গ, তাই তো? কলিঙ্গর যুদ্ধ। তাহলে কলিঙ্গর যুদ্ধ হয়েছিল এই দয়া নদীর তীরে। তো বোঝা গেল? 63 কি হবে? বিসি স্যার। হুম, বিসি। ঠিক আছে? বিসি তো লিখলাম ওই জন্য। খ্রিস্টপূর্বাব্দ। ঠিক আছে? বলো। বোঝা গেল? এটা কিন্তু পরীক্ষায় দেয় যে কোন নদীর তীরে হয়েছিল। ক্লিয়ার? বলো। আরেকটা প্রশ্ন দেয় যে কলিঙ্গ যুদ্ধে, যদিও এটা ইতিহাসে চলে যাচ্ছি, তাও বলো দেখি তোমাদের তরফ থেকে। আমার তরফ থেকে প্রশ্ন রইল, কলিঙ্গ যুদ্ধের সময় কলিঙ্গের রাজা কে ছিল? কলিঙ্গ যুদ্ধের সময় কলিঙ্গের রাজা কে ছিল? রাজা অনন্ত পদ্মনাভা। রাজা অনন্ত পদ্মনাভ। রাজা অনন্ত পদ্মনাভ মাথায় রেখো, দেয় পরীক্ষায়। ঠিক আছে? চলে আসো। ভারতের মিষ্টি জলে বৃহত্তম মিষ্টি জলের হ্রদ কোনটি? উলার। উলার স্যার। হ্যাঁ, লার্জেস্ট ফ্রেশ ওয়াটার, লার্জেস্ট তোমার মানে ফ্রেশ ওয়াটার লেক ইন ইন্ডিয়া। তাহলে কি হবে? উলার, তাই তো? উলার কোথায় অবস্থিত? জম্মু কাশ্মীরে। জম্মু কাশ্মীর। ভেরি গুড। উলার। সবাই একমত তো? হ্যাঁ স্যার। ভেরি গুড। কত সুন্দর দেখো আমাদের মধ্যে তোমাদের সবার মধ্যে আমাদের কি সুন্দর মিল ইউনিটি রয়েছে বলো। সবাই এক জায়গায় গিয়ে আমরা একমত হচ্ছি। কি সুন্দর আমাদের মধ্যে ইউনিটি, তাই তো? চলো। আচ্ছা বলো দেখি এবার সবাই একমত হয় কিনা। যদি বলে ভারতের সর্বোচ্চ আর কি হ্রদের নাম কি? এটা বলো দেখি, আমাকে শোনাও দেখি উত্তরটা। এগুলো তো কমন প্রশ্ন। এবার বলো সর্বোচ্চ হ্রদের নাম। হাইস্ট লেক ইন ইন্ডিয়া, বলো। গুরুদুম্বার। বাহ! এটা হচ্ছে খুব সুন্দর উত্তর। মানে মন খুশি হয়ে গেল। গুরু দংমার, তাই তো? হ্যাঁ স্যার। গুরু দং দোংমার। দংমার আছে। দং দয়া করে নাকি? হ্যাঁ, দং ওনার মার, হ্যাঁ, এরকম হবে। আমি ইংলিশটা লিখছি। ইংলিশটা সোজা। ঠিক হ্যাঁ। আছে? গুরু, হ্যাঁ, ডংমার, DONGMAR, গুরু ডংমার। গুরু ডংমার কোথায় অবস্থিত এটা বাবু বলে দাও। সিকিম। একদম। ঠিক আছে? ঘুরতে না, যায় না? নর্থ। হ্যাঁ, সিকিম। ওকে, গুরু ডংমার সিকিম অবস্থিত। ভারতের সর্বোচ্চ হ্রদ। ভেরি গুড। চলে আসো। নেক্সট। কোন নদীর মোহনায় কোনো বদ্বীপ নেই? নো ডেল্টা। নর্মদা। নর্মদা স্যার। নর্মদা। একদম। সবাই সঠিক উত্তর দিয়েছো। নর্মদা নদীর মোহনায় কোনো বদ্বীপ নেই। ঠিক আছে? আচ্ছা, কোন রাজ্য, এটা আমি এর আগেও আলোচনা করেছিলাম। বলো দেখি নর্মদা নদীকে কোন রাজ্যের লাইফলাইন বলা হয়? মহারাষ্ট্রে। হুম, মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশে। হ্যাঁ, নর্মদা নদীকে লাইফলাইন বলা হয়। মহারাষ্ট্র নয়, লাইফলাইন হচ্ছে মধ্যপ্রদেশ। লাইফলাইন অফ মধ্যপ্রদেশ বলা হয়। আর নর্মদা নদীর আর কি মধ্যপ্রদেশ কি নামে, মানে নর্মদা নদী মধ্যপ্রদেশে কি নামে পরিচিত বলো তো?
মানে এইটা এইভাবে দেওয়া যায় যে নর্মদা নদীর অপর নাম কি, এইভাবে দেয় রেওয়া। কি বলা হয়? রেওয়া। নর্মদা নদীর অপর নাম হচ্ছে রেওয়া। ঠিক আছে, মাথায় রাখবো। নেক্সট, মুসি। মুসি কার উপনদী? কৃষ্ণা, কৃষ্ণার উপনদী। সবাই একমত? মুসি ইজ দ্য ট্রিবিউটারি অফ কৃষ্ণা রিভার। ঠিক আছে, মুসি ভেরি ইম্পর্টেন্ট রিভার, তার কারণ মুসি নদীর তীরে কোন শহর অবস্থিত? হায়দ্রাবাদ, হায়দ্রাবাদ বাহ, স্যার। মুসি নদীর তীরে অবস্থিত হায়দ্রাবাদ। হায়দ্রাবাদ, এটা দেয় পরীক্ষায়। হায়দ্রাবাদ শহরটি কোন নদীর তীরে অবস্থিত? মুসি নদী, এবং মুসি হচ্ছে তোমার কৃষ্ণা নদীর উপনদী। ঠিক আছে, আমাকে জাস্ট আউট অফ সাবজেক্টের একটা কথা বলো দেখি, যে হায়দ্রাবাদের প্রতিষ্ঠাতা কাকে বলে? হু ফাউন্ডেড হায়দ্রাবাদ? স্যার আরেকবার বলবেন? মানে এই হায়দ্রাবাদ যে শহরটি রয়েছে, এটির প্রতিষ্ঠাতা কে? বলো, হু ফাউন্ডেড হায়দ্রাবাদ? কি হবে? মোহাম্মদ কুলি কুতুব শাহ। মাথায় রাখবে, এটা পরীক্ষা দেয়, এই জন্য বললাম, এটা যদিও আমার সাবজেক্ট নয়। মোহাম্মদ কুলি কুতুব শাহ। ঠিক আছে, কুলি কুতুব শাহ। ওকে, লেটস মুভ অন। বলছে এর মধ্যে কোন নদীটি বঙ্গোপসাগরে পতিত হয়নি? হুইচ অফ দ্য ফলোইং রিভার ডাজ নট ফ্লো টু দ্য নর্মদা। বে অফ বেঙ্গল? নর্মদা। কি হবে? নর্মদা। নর্মদা। আবার উত্তরে আমাদের উঠে আসলো কে? নর্মদা। তাই তো? কেন পতিত হয়নি? পশ্চিম বাহিনী। এটা হচ্ছে বাহিনী। পশ্চিম বাহিনী রিভার, পশ্চিম বাহিনী। আর বাকি যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে পূর্ব বাহিনী, তাই তো? গোদাবরী, কৃষ্ণা, কাবেরী এগুলো পূর্ব বাহিনী, একমাত্র নর্মদা হচ্ছে তোমার পশ্চিম বাহিনী। ঠিক আছে, মাথায় রাখবে। তাহলে এই টাইপের প্রশ্ন, পূর্ব বাহিনী নদী, পশ্চিম বাহিনী নদী, এগুলো কিন্তু কোশ্চেন পরীক্ষায় দেয়, একটু ঠান্ডা মাথায় করবে। নেক্সট, মনেক্স কি? উত্তর বলুন, এর মধ্যে কোনটি তোমার মৌসুমী বায়ু সম্পর্কিত গবেষণা কর্মসূচি? স্যার আচ্ছা, বলে দিলাম মনেক্স, তাই তো? মনেক্স। মনেক্সের ফুল ফর্ম কি? মনসুন এক্সপেরিমেন্ট। মনসুন এক্সপেরিমেন্ট। বুঝেছো? মনেক্স কথাটার ফুল ফর্মও দেয় মনসুন এক্সপেরিমেন্ট। এক্সপেরিমেন্ট, মনসুন। ঠিক আছে, মনসুন এক্সপেরিমেন্ট। আচ্ছা, আমাকে বলো দেখি, এই মনসুন এর হেডকোয়ার্টার কোথায় ভারতের? স্যার দিল্লি। নো, ওই জন্য তো জিজ্ঞেস করলাম। মানে দিল্লি মৌসুম ভবন। বলো, শুনতে মানে পাচ্ছি দিল্লি মৌসুম, স্যার দিল্লি মৌসুম ভবন। না বাবু, ওর জন্য তো জিজ্ঞেস করলাম। মনসুনের হেডকোয়ার্টার হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড, যদি তুমি দেখো মনসুন এন্টারপ্রাইজের, এটা হচ্ছে তোমার দ্যাট ইজ মুম্বাই। এটা পরীক্ষায় দেয়, ওর জন্য। তুমি আচ্ছা মৌসুম ভবন করলে তো হবে না, বুঝেছো? পরীক্ষার তো ভুলটা ওখান থেকে হবে। বোঝা গেল? মৌসুম ভবন তো দিল্লিতে, কিন্তু মনসেক্স, তোমার মনেক্স আর কি, সরি, তোমার মনসুন এক্সপেরিমেন্ট এর যে তোমার হেডকোয়ার্টার, দ্যাট ইজ সিচুয়েটেড ইন মুম্বাই। এম্পর মনেক্স, এম্পর মুম্বাই, এইভাবে মাথায় রাখবে। ওকে, চলো। আম্র বৃষ্টি কোথায় দেখা যায়? কেরালা। কেরল। আম্র বৃষ্টি দেখা যায় কেরল, তাই তো? চেরি ব্লসম কোথায় দেখা যায়? এটা কিছুদিন আগেই আমরা আলোচনা করছি, ওই জন্য কোশ্চেনটা দিয়েছি। চেরি ব্লসম কোথায় দেখা যায়? ব্লসম কোথায় দেখা যায়? কর্ণাটক, তাই তো? হ্যাঁ, কর্ণাটক। বটগাছড়া কোথায় দেখা যায়? আসাম। আসাম। ভেরি গুড। ঠিক আছে, তো ম্যাঙ্গো শাওয়ার এটা হচ্ছে তোমার ওই আমাদের যে, পশ্চিমবঙ্গ। এই ম্যাঙ্গো শাওয়ার আমাদের ওটা করবো প্রশ্ন করিনি, কালবৈশাখী বলিনি আমি। আমি বলছিলাম ওই যে ম্যাঙ্গো শাওয়ারটা আমরা কিছুদিন আগে পড়ছিলাম না, যে তোমার যে ওই কালবৈশাখী, তার বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে হ্যাঁ পরিচিত। হ্যাঁ স্যার, হ্যাঁ, হ্যাঁ সেটাই বলছিলাম। কেরলে আম্রবৃষ্টি নামে কালবৈশাখী পরিচিত। হ্যাঁ কালবৈশাখী হ্যাঁ। এমনিতে ভারত, পশ্চিমবঙ্গ এবং বিহারেও কিন্তু কালবৈশাখী বলে। ঠিক আছে, মাথায় রাখবে। আচ্ছা, এই যে
এইবার উত্তরটা দাও। নিউ দিল্লি। এটা তো নিউ দিল্লি। নিউ দিল্লি। বুঝেছো? এটা মহসিন ভবন। মহসিন ভবন আর কি যেটা রয়েছে এর মানে প্রধান দপ্তর যেটা রয়েছে এটা হচ্ছে নিউ দিল্লিতে। চলো। এটা বলো দেখি। হোয়াট ইজ NLF? স্যার নর্দার্ন লিমিট অফ মনসুন। বাহ! কি জিনিস বলো দেখি? স্যার ওটা মনসুনের এক্সেসটা কে বোঝায়? মানে মনসুন যখন অনসেট অফসেট এর মধ্যে ওই NLM এর শিফটিং হয় যখন মানে মনসুন ঢোকে ভারতবর্ষে বা ভারতবর্ষ থেকে যখন বেরিয়ে যায়। সে না, একবার হ্যাঁ, প্রি-মনসুন কিছুটা বা বলেছে। পোস্ট এই মনসুন। এই যদি আমরা দেখি, ঠিক আছে? আমরা পড়েছিলাম তো, আমরা মোটামুটি এই জায়গাগুলো পড়েছিলাম। তো আমরা দেখেছিলাম এই যে মনসুনটা যে ঢুকছে, ঠিক আছে? এটা ১ম এ ধরো অনসেট হচ্ছে সাউথ ইন্ডিয়ায়। তারপরে এটা নর্থ ইন্ডিয়ায় ঢুকছে। এবার এই যে এর যে লিমিট মনসুন মানে মোটামুটি কোন আরকি সময়ের মধ্যে এটা পুরো ভারতবর্ষের বিভিন্ন অঞ্চল জুড়ে হয়ে যায়। তো এটা যদি দেখো মানে সোজা কথা মনসুন যেটা রয়েছে, আমরা যেটা আরকি মৌসুমী বায়ু বলি সেটা ওই সাউথ ওয়েস্ট মনসুন যেটা আমরা পড়ছিলাম। সাউথ ওয়েস্ট মনসুনের যে অনসেটটা রয়েছে যেটা যে আসে এটা মোটামুটি 15th অফ জুলাই। 15th অফ জুলাইয়ের মধ্যে সারা ভারতবর্ষ জুড়ে কি হয়ে যায়? এক্সপ্যান্ড হয়ে যায়। সারা দেশ জুড়ে আরকি বিভিন্ন জায়গায় কি হয়? বৃষ্টিপাত হয়। তো এটাকেই বলা হচ্ছে কি LNF। NLF মানে হচ্ছে নর্দার্ন লিমিট অফ মনসুন মানে হচ্ছে এর এক্সটেনশনটাকে বোঝাচ্ছে। মানে এই যে সাউথ ওয়েস্ট মনসুন এটা আল্টিমেটলি নর্থ ইন্ডিয়ার সমস্ত অঞ্চল জুড়ে প্রথমত সাউথ ইন্ডিয়ায় বৃষ্টিপাত ঘটাচ্ছে। আমরা পড়েছিলাম 1st জুন আরকি যদি ১ম দেখো তাহলে 20th অফ মে মনে আছে আমি লিখেছিলাম। 20th অফ মে তে কি হয়? ভারতের ১ম বৃষ্টিপাত হয় আন্দামান নিকোবর। তারপর 1st জুন হয় তোমার কেরল, তাই তো? মনে আছে তো? 1st হ্যাঁ জুন। স্যার। হ্যাঁ। তারপর 5th জুন হয় কোথায়? তোমার মেইনলি নর্থ বেঙ্গল অ্যান্ড মুম্বাই। নর্থ বেঙ্গল। নিশ্চয়ই মনে আছে নর্থ বেঙ্গল অ্যান্ড মুম্বাই। মুম্বাই। ঠিক আছে? আর 8 জুন হয় তোমার সাউথ বেঙ্গল। এগুলো পড়েছিলাম আমি। সাউথ বেঙ্গল। আর মোটামুটি 15th অফ জুলাইয়ের মধ্যে সারা ভারত জুড়ে বৃষ্টিপাত আরকি কমপ্লিট হয়ে যায়। মানে এটা কমপ্লিট হয়ে গেল। তো এইটাকেই বলা হয় তোমার নর্দার্ন লিমিট অফ মনসুন। মানে এইখানে গিয়ে এটা কি হয়ে যায়? আর এক্সিড করতে পারে না। এখানে আমি তোমাদের বলেছিলাম যে হিমালয় কি করে? এটা মূলত এটাকে আটকে রেখে দেয়। তো এটাকেই বলে নর্দার্ন লিমিট অফ মনসুন। আপ টু 15 জুলাই অব্দি এটাকে ধরা হয়। ঠিক আছে? নেক্সট কান্ট্রি অফ এন্ডলেস সিজন কোন দেশকে বলা হয়? কি ভারত? প্রশ্ন না উত্তর কোনটা? ভারত যে বল স্যার। উত্তর তো? ভেরি গুড। ভারতকে বলা হয়। বুঝেছো? ভারতকে বলা হয় কান্ট্রি উইথ এন্ডলেস সিজন। যদিও আমরা পড়ি যে ৪ টে সিজন মূলত আরকি বেশি প্রকট হয়। তা সত্ত্বেও অনেক রকমের সিজন দেখা যায়। ইনফ্যাক্ট তুমি কোন সিজন চলছে সেটা বলা মুশকিল হয়ে দাঁড়ায়। মানে পরিবর্তনশীল। ঠিক আছে? তো এইজন্য বলা হয় এটাকে কান্ট্রি উইথ অফ এন্ডলেস সিজন। আচ্ছা চির বসন্তের দেশ কাকে বলে বলো তো? রোম। না। চির বসন্তের দেশ কাকে বলে? চির বসন্তের দেশ বলা হয় কুইটোকে। কুইটো। নাম শুনেছো? কুইটো। কুইটো কার রাজধানী? ইকুয়েডর। 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 হ্যাঁ। ইকুয়ে ইকুয়েডেটর। ইকুয়েডেটর বলে যে শহরটি আছে ইকুয়েডেটর। ঠিক আছে? ইকুয়েডেটর বলে যে শহরটি আছে মানে দেশটি আছে ইকুয়েডেটর তার রাজধানী হচ্ছে কুইটো। এই কুইটোকে বলা হয় চির বসন্তের দেশ। বুঝেছো? কুইটো। বলে তুমি হঠাৎ করে স্যার এটা কেন বলতে গেলেন? তার কারণ আমাদের একজন পরিচিত স্যার রিসেন্টলি ইকুয়েডরে গেছে। হ্যাঁ, বলো। স্যার বলছি একটা কোয়েশ্চেন করব? হ্যাঁ, অবশ্যই বলো। স্যার বলছি উইসেন বোল্ট এখানকার বাসিন্দা? কে? উইসেন বোল্ট দ্রুততম উসেন বোল্ট? হ্যাঁ, ও তো জামাইকান স্প্রিন্টার। আচ্ছা। জামাইকান স্প্রিন্টার মানে ওই যে মানে উসেন বোল্ট তোমার অল টাইম রেকর্ড হোল্ডার ৫ বার হ্যাঁ, তোমার পেয়েছে, গোল্ড পেয়েছে। ঠিক আছে? তোমার অলিম্পিক্সে। তো তিনি তো হ্যাঁ। জামাইকান। আচ্ছা, আচ্ছা স্যার। জামাইকান, জামাই নয় কিন্তু ভারতের। হ্যাঁ, বুঝেছো? হ্যাঁ, হ্যাঁ, স্যার। চলো নেক্সট। বৃষ্টির ছায়া অঞ্চল আগের দিনে আলোচনা করেছি। এর মধ্যে কোনটি হবে? শিলং। 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 ঠিক। শিলং। হ্যাঁ, মানে বৃষ্টির ছায়া অঞ্চল। কার বৃষ্টির ছায়া অঞ্চল হবে? তাহলে এর বিপরীতে কে থাকবে? মৌসিনরাম। তাই তো? চেরাপুঞ্জি।
মৌসির নাম। ভেরি গুড। চলো এবার একটু মৃত্তিকার থেকে প্রশ্ন আমরা করি। ভারতের আর কি আঞ্চলিক বিস্তার অনুসারে সঠিক বিস্তার কোনটি? মানে আঞ্চলিক বিস্তার মানে কোনটা বেশি পাওয়া যায়? কোন ধরনের মৃত্তিকা সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায় সেই অনুযায়ী এটাকে সাজাতে বলেছে। কি হবে? সবচেয়ে বেশি কোন মৃত্তিকা পাওয়া যায় অবস্থানগতভাবে? পল্লী এটা বলছে। মৃত্তিকা। অপশন এ। পল্লী। হ্যাঁ বলো, সবাই একমত? একজন বলছে তোমার অপশন এ। সবাই কি একমত? স্যার ডি। এই যে ডিতে কেন গো? পলি, তারপরে স্যার লোহিত, ওই তারপরে পলির পর কৃষ্ণ কৃষ্ণ। মৃত্তিকা, তারপর পলির পর তো কৃষ্ণ মৃত্তিকাটাই বেশি। সবচেয়ে লোহিতটা বেশি রেড রয়েছে সয়েল। পলি মাটি। শুনে নাও, সবচেয়ে বেশি রয়েছে অ্যালুভিয়াল পলি। সয়েল বা পলি মাটি, তাই তো? প্রায় হ্যাঁ। কত পার্সেন্ট? প্রায় আমি যদি ধরি ওই 43 to 45%, ঠিক আছে? 43% ধরা হয়। তারপর কি আছে? স্যার তারপর লোহিত মনে হচ্ছে, দেখো, লোহিত কারণ রেড মৃত্তিকা। সয়েলটা অনেক জায়গাতেই পাওয়া যায় স্যার, কৃষ্ণ থেকে বেশি পাওয়া যায়, কৃষ্ণ তো এটা একটা এটা জায়গাতেই লোহিত, আছে। এটা ধরো এটা তোমার হচ্ছে 18.5% অ্যারাউন্ড। আর হুম। কৃষ্ণ মৃত্তিকা 15%, তাই তো? হ্যাঁ। হ্যাঁ, তাহলে এইটাই দাঁড়াচ্ছে। তাহলে রাইট অ্যান্সার ইজ ডি। ডি। বুঝেছো? পার্সেন্টেজটাকে একটু তোমার ধরে এগালে এটা অ্যান্সারটা পাওয়া যাবে। তাহলে পরিমৃত্তিকা তোমার গুরুত্বপূর্ণ যদি বলো তাহলে কৃষ্ণ মৃত্তিকা, মানে তুমি যদি ইম্পর্টেন্স রাখো হ্যাঁ, তাহলে কৃষ্ণ কিন্তু মৃত্তিকা আমরা আলোচনায় রাখি। হ্যাঁ, দ্বিতীয় আর কি সবচেয়ে গুরুত্বপূর্ণ মৃত্তিকা হিসেবে ধরা হয়, কিন্তু আয়তনগতভাবে অবস্থানগতভাবে দেখতে গেলে আর কি রেড সয়েলটা কিন্তু বেশি, প্রায় 18.5%। তারপর হচ্ছে হ্যাঁ, কৃষ্ণ এই মৃত্তিকা, তাই তো? হ্যাঁ তারপর স্যার। আছে তোমার এইগুলো পরেও আছে, মানে এটা তাহলে অ্যান্সারটা কিন্তু ডি। সবাই বুঝেছো উত্তরটা? হ্যাঁ স্যার। হ্যাঁ, চলো নেক্সট। ভারতের কৃষি বিভাগ, ঠিক আছে, কি 8টা। করেছে? ভারতের আর কি যে কৃষি গবেষণা বিভাগ রয়েছে এটি মৃত্তিকাকে কটি ভাগে ভাগ করেছে? কিভাবে? আটটা। 8টা, তাই তো? সবাই একমত? আচ্ছা, এটা তো উত্তর গেল। আইসিএআর এর ফুল ফর্ম কি? মানে ইংলিশে কি দাঁড়াচ্ছে তাহলে? ইন্ডিয়ান, ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ। ভেরি গুড, ইন্ডিয়ান কাউন্সিল অফ, স্যার অফ না ফর স্যার? অফই তো হওয়ার কথা। ইন্ডিয়ান এগ্রিকালচার ফর বলে তো নয়, এগ্রিকালচার, এগ্রিকালচার, হ্যাঁ, ঠিক আছে। এগ্রিকালচারাল, ওর জন্য হ্যাঁ, এগ্রিকালচারাল রিসার্চ। রিসার্চ। হ্যাঁ, ঠিক আছে। ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ, এটা কবে তৈরি হয়েছিল? 1929। ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষা দেয় কিন্তু। ঠিক আছে, এর হেডকোয়ার্টার কোথায়? এর হেডকোয়ার্টার কিন্তু তোমার দিল্লিতে। দিল্লি, ঠিক আছে, মাথায় রাখবে, মানে নিউ দিল্লি। নিউ দিল্লি, ঠিক আছে। তো ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ, ভারতের কৃষি গবেষণা আর কি যে বিভাগ রয়েছে, ঠিক আছে, এটা কোথায় অবস্থিত? এটা এটা কবে তৈরি হয়েছে এটা পরীক্ষা দেয়, এবং ভারতের মৃত্তিকাকে 8টি ভাগে ভাগ করছে। এর সাথে আরেকটা প্রশ্ন দেয়, যেটা আমি রিসেন্টলি একটা টেস্টে দেখছিলাম দিয়েছে, সেটা হচ্ছে আহ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সয়েল সায়েন্স কোথায় অবস্থিত? ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ স্যার ওটা সয়েল, দেরাদুন। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সয়েল সায়েন্স কোথায় অবস্থিত? দেরাদুন। নো, ওই জন্য তো দিলাম বাবা। কি হবে? স্যার তাহলে স্যার জোরহাট। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সয়েল সায়েন্স। স্যার জোরহাট, অসম। নো, দ্যাট ইজ ইন ভোপাল। মধ্যপ্রদেশ। হুম, এই জন্য তো দিচ্ছে এটা। কি বললাম বুঝেছো? ক্লিয়ার? বুঝলে? হ্যাঁ স্যার। হুম, তাহলে এটা মাথায় রাখবে, এই কোশ্চেনটা এখন কিন্তু খুব আর কি দিচ্ছে। আর তোমরা যেটা বলছিলে মানে ওটা হচ্ছে স্যার ওটা কি সয়েল রিসার্চ ইনস্টিটিউট স্যার, যেটা দেরাদুনে? আইসিএআর, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সয়েল অ্যান্ড ওয়াটার কনজারভেশন। কি বললাম বুঝেছো? আইসিএআর, আচ্ছা। ওকে, হুম। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সয়েল অ্যান্ড ওয়াটার কনজারভেশন, আইসিএআর, এটাও দেয়, ঠিক আছে।
আবার বলছি, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সয়েল অ্যান্ড ওয়াটার কনজারভেশন, ঠিক আছে? স্যার এটা এটারও কোথায়? আইসিএআর ফুল ফর্ম? স্যার এটা তো মিস হলো। আইসিএআর তো এটা এগ্রিকালচারাল রিসার্চ। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সয়েল অ্যান্ড ওয়াটার কনজারভেশন, এটা হচ্ছে তোমার, এটা তাহলে ফুল ফর্মটা কি হচ্ছে? ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ওয়াটার কনজারভেশন, ঠিক আছে? তো এটা কোথায় অবস্থিত? এটা হচ্ছে দেরাদুনে অবস্থিত, ঠিক আছে? বোঝা গেল? আর এটা তো আইসিএআর টা তো আগেই করালাম, কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ, ওটা তো করালাম। কি বললাম বুঝেছো? এটা তো দিল্লিতে। হ্যাঁ, এটা তো আমি ফুল ফর্ম বলে দিচ্ছি। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সয়েল অ্যান্ড ওয়াটার কনজারভেশন, এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? এর হেডকোয়ার্টার হচ্ছে তোমার দেরাদুনে। কথাটা বোঝা গেছে? হ্যাঁ স্যার। হ্যাঁ, ঠিক আছে? মানে সয়েল রিলেটেড যদি দেয় এটা, এমনিতে তো আমরা জানি দেরাদুনে কি অবস্থিত? কি ওই অবস্থিত? ফরেস্ট রিসার্চ সেন্টার। পরীক্ষায় বেসিক্যালি ফরেস্টটাই দেয়। আর তার সাথে যদি এটা আরকি একটু তোমাকে মানে কনফিউজ করার জন্য দেয়, তাহলে এটা করবে। ঠিক আছে? ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? দ্যাট ইস ইন দেহরাদুন। ওকে? চলো। দেখো পরের প্রশ্নটা উল্টো দিক থেকে দিয়েছি, যেটা আমি তখন উত্তরটা বললাম না। নাহলে ওখানেই উত্তরটা হয়ে যেত। যে কত শতাংশ কি রয়েছে তোমার? ল্যাটেরাইট মৃত্তিকা রয়েছে। কি আছে? কি হবে? So 3. 3. সবাই একমত? ল্যাটেরাইট মৃত্তিকার পরিমাণ জানতে চেয়েছে। স্যার 12 হতে পারে। 12 হতে পারে, 3 ও হতে পারে। এরকম স্যার মানে 3 আর 12 এর মধ্যে কি গোলাচ্ছে? আচ্ছা, 12 গুলিয়ে যাচ্ছে। হওয়ার বাকিরা কি হ্যাঁ, বলছো? যা। বুঝেছো? ওই জন্য গোলাতে নেই কিছু। পরীক্ষার হলে কিন্তু এইভাবে কিন্তু ওই বিষ্ণু মাতার নাম নিয়ে 12 আর 15 এর মধ্যে চোখ বন্ধ করে একটা মেরে দিলাম, ওরকম করবে না। বিষ্ণু মাতা বাঁচাবে না কিন্তু। হুম? হ্যাঁ। চলো। ল্যাটেরাইট মৃত্তিকার শতাংশ জুড়ে এইটা তো আমরা পড়ে নিলাম মোটামুটি। ঠিক আছে? তো কতটা পার্সেন্টেজ আমরা পড়ে নিলাম। তাহলে কত দাঁড়ালো? দাঁড়ালো 43, 18.5, 15 আর 8% ল্যাটেরাইট মৃত্তিকা। ঠিক আছে? চলো। পলিমৃত্তিকা দেখো, এটা অন্যর ক্ষেত্রে দেবে না। পলিমৃত্তিকা যেহেতু তোমার পলিমাটি অ্যালুভিয়াল সয়েল যেহেতু অধিকাংশ অঞ্চল জুড়ে রয়েছে, তাই এর আয়তনগত আর কি কত বর্গ কিমি তাই এটা দেওয়া আছে। এটা দেয় কিন্তু ওই জন্যই দিয়েছে। মানে এরকম নয় যে আহ মানে উদ্ভট প্রশ্ন, এরকম নয়। এটা দিয়েছে অলরেডি কোশ্চেন। ওই জন্য আয়তনগত ভাবে অবস্থান, পার্সেন্টেজ গত অবস্থান। তাহলে সেক্ষেত্রে এখান থেকে উত্তরটা বলে দিচ্ছি আমি। অ্যান্সার হচ্ছে 15 লক্ষ বর্গ কিমি প্রায়। ভারতের পলিমৃত্তিকা যেটা মানে সবচেয়ে বেশি আর কি আয়তনগতভাবে অবস্থান করে, তার অঞ্চলগত ভাবে দেখতে গেলে সেটা প্রায় 15 লক্ষ বর্গ কিমি বিস্তৃত। ওকে? নেক্সট। এটাও খুব ভালো প্রশ্ন, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। মৃত্তিকা ক্ষয়প্রবণ সবচেয়ে মানে কত শতাংশ? কি হবে? উপকূলবর্তী অঞ্চলে তো। না, না, এখানে প্রশ্নটা হচ্ছে টোটাল আর কি চেয়েছে, ক্ষয়প্রবণ মানে যত মৃত্তিকা রয়েছে তার মধ্যে প্রায় কত শতাংশ আর কি তোমার হচ্ছে ক্ষয়প্রবণ প্রায়। কি হবে? 21% স্যার। এইগুলো স্যার জানি না, এগুলো তো মনে থাকে না। না, এইগুলোকে একটু তোমার একটু ক্যালকুলেশন যখন করবে একটু তোমাকে মাথায় রাখতে হবে, আর কিছুই নয়। ঠিক আছে? কি হবে এটা? দ্য অ্যান্সার ইজ 25%। ঠিক আছে? অলমোস্ট। ওকে? এবার যদি তোমাকে দেয় যে সয়েল ইরোশন সবচেয়ে কোন রাজ্যে সবচেয়ে বেশি, তাহলে কি হবে? সয়েল ইরোশন হাইয়েস্ট ইন হুইচ স্টেট অফ ইন্ডিয়া? কি হবে? রাজস্থান। কি বলছে? একজন রাজস্থান বলছে, একজন মধ্যপ্রদেশ বলছে। কি হবে? দেখো, সয়েল ইরোশন মেইনলি তোমার যেটা হয় যে তোমরা পড়েছো এখানে অ্যান্সারটা কি হবে? অ্যান্সারটা হবে হচ্ছে তোমার দ্যাট ইজ মানে অপশন অনুযায়ী তুমি যদি দেখো, মানে ওই তোমার মরুঝড় দেখা যায় না? মরুঝড় যেটা হয়, কি বলা হয় সেটাকে? মরুঝড়কে স্যান্ডস্টর্ম।
স্যান্ডস্টর্ম, ঠিক আছে? তাহলে সবচেয়ে বেশি কোথায় হয়? তোমার মরু অঞ্চলে হয় স্যান্ডস্টর্মের ফলে। যার ফলে কি হচ্ছে? তোমার রাজস্থান এখানে অ্যান্সার হবে, ঠিক আছে? মানে যদি সবচেয়ে বেশি বলে তোমার মৃত্তিকা আর কি ক্ষয়প্রবণ বেশি, তাহলে অ্যান্সারটা হবে রাজস্থান। রাজস্থানের পরে যদি কিছু হয়, তাহলে সেক্ষেত্রে কি হবে? রাজস্থান ওর জন্য অপশনে দেয় না, ঠিক আছে? রাজস্থান ওর জন্য অপশনে দেয় না। রাজস্থানের পরে যদি কিছু দেয়, তাহলে কি হবে সেক্ষেত্রে? সবচেয়ে বেশি ক্ষয়প্রবণ কোনটি? কোন রাজ্য? মৃত্তিকা? সেটা হচ্ছে গুজরাট, সেকেন্ড স্থান গুজরাট, ঠিক আছে? দ্বিতীয় স্থান হচ্ছে গুজরাট, মাথায় রাখবে। রাজস্থান, গুজরাট। ওকে, নেক্সট। এবার একটু পশ্চিমবঙ্গ থেকে আমরা করি। তাহলে পশ্চিমবঙ্গের শুষ্কতম জেলা কোনটা? এটা তো পারবে তোমরা সবাই আশা করি। পুরুলিয়া। পুরুলিয়া। একমত, পশ্চিমবঙ্গের সবচেয়ে শুষ্কতম জেলা হচ্ছে পুরুলিয়া। ভেরি গুড, তাই তো? আর যদি বলে পশ্চিমবঙ্গের সবচেয়ে কম বৃষ্টিপাত যুক্ত অঞ্চল কোনটি? ময়ূরেশ্বর, বীরভূমে। ভুবনেশ্বর, বীরভূমে। বাহ, বীরভূমের ময়ূরেশ্বর হচ্ছে পশ্চিমবঙ্গের সবচেয়ে কম বৃষ্টিপাত যুক্ত অঞ্চল। আচ্ছা, এখানে যদি ইন্ডিয়ার রেসপেক্টে বলতো, তাহলে ভারতের সবচেয়ে ড্রাইয়েস্ট অঞ্চল কোনটি হতো? কি হতো? ড্রাইয়েস্ট, হ্যাঁ বলো। ড্রাইয়েস্ট প্লেস ইন ইন্ডিয়া, তাহলে কি হতো? থর। জয়সলমীর। না, জয়সালমীর। আগের দিন তোমাদের করালাম না? আগের দিন তো করালাম তোমাদের এই প্রশ্নগুলো তো করিয়েছিলাম। জয়সালমীর কাজ এই আগের দিনই তো করালাম, অঞ্চলগত ভাবে বললে। মনে আছে? হ্যাঁ, মনে থাকলে তো উত্তরে দিতে। আর স- মানে তুমি যদি দেখো, আর যদি বলে সবচেয়ে কম বৃষ্টিপাত কোথায় হয় ভারতের, তাহলে কি হবে? মানে তোমার লিস্ট রেইনফল মানে প্লেস। এটাও কি রাজ্য অনুযায়ী বলছেন সব থেকে কম হ্যাঁ, বৃষ্টিপাত? ভারতের বললাম তো। ওই এখানে কিন্তু দুটোর উত্তর একই হবে। সবচেয়ে ড্রাইয়েস্ট আর সবচেয়ে কম বৃষ্টিপাত আর কি যুক্ত অঞ্চল হচ্ছে তোমার জয়সালমীর ডিস্ট্রিক্ট, ঠিক আছে? এখানেও কিন্তু উত্তরটা তোমার কি হবে? জয়সালমীরই হবে। কম বৃষ্টিপাত হলেই তো ড্রাইয়েস্ট হবে, তাহলে এখানেও উত্তরটা জয়সালমীর হবে। কিন্তু আমাদের রাজ্যের ক্ষেত্রে একটু আলাদা হয়ে যায়। আমরা দেখি সবচেয়ে ড্রাইয়েস্ট যদি দেখো তাহলে পুরুলিয়া, কিন্তু সবচেয়ে পার্টিকুলারলি যদি দেখো কোন অঞ্চলে সবচেয়ে কম বৃষ্টিপাত যুক্ত অঞ্চল, তাহলে সেক্ষেত্রে বীরভূমের মৌরেশ্বর, ঠিক আছে? নেক্সট, তাহলে উল্টোটা আমরা পড়ে নিই। পশ্চিমবঙ্গের সবচেয়ে বৃষ্টিপাত যুক্ত অঞ্চল কোনটি? বক্সা ডুয়ার্স। বক্সা। বক্সা ডুয়ার্স, তাই তো? সবাই একমত? হ্যাঁ হ্যাঁ। স্যার। এই বক্সা ডুয়ার্সটাকে কার গেটওয়ে বলা হয়? ওই নর্থ ইস্টের। হুম, স্যার এটা কি ওই তিবেতান অঞ্চলগুলো? মানে ভুটান বলো এবং হচ্ছে যে তিব্বত অঞ্চল আর কি। বলো না, ঠিক করে বলো। বক্সা দুয়ার যেটা রয়েছে না, এটাকে তোমার বলা হয় কি আর কি, হিসাব মতো গেটওয়ে অফ ভুটান। কি বললাম বুঝছো? গেটওয়ে অফ ভুটান, বুঝেছো? গেছো ভুটানে কেউ? কেউ যাওনি? ভুটানের রাজধানী কি? থিম্পু। 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 আচ্ছা চলো, আগামী দিনে ঘুরে থিম্পু। আসবে, ঠিক আছে? চলো নেক্সট, এটা বলো দেখি 26-এরটা। কোথায় লু চলে পশ্চিমবঙ্গের? পুরুলিয়া। বাহ, পুরুলিয়া। একদম। পুরুলিয়াতে কি চলে? লু চলে, লু। এমনিতে লু আমরা কোথায় দেখেছিলাম? এটা লু নিয়ে তো আগের দিন পড়ছিলাম, উত্তর ভারতে দেখা যায়, তাই তো? ওই মূলত দিল্লি, পাঞ্জাব, মূলত দিল্লি, হরিয়ানায় লু দেখা যায়। আর পশ্চিমবঙ্গে ওই লু চলে হচ্ছে পুরুলিয়ায়। নেক্সট, 27-এরটা। ঘূর্ণিঝড় দ্বারা সবচেয়ে বেশি প্রভাবিত হয় পশ্চিমবঙ্গের এই কোন দক্ষিণ চব্বিশ পরগনার পূর্ব মেদিনীপুর। বাহ, কারণ দুটোই কি? উপকূলবর্তী উপকূলবর্তী জেলা। অঞ্চল, তাই তো? জেলা। ভেরি গুড। তাহলে দক্ষিণ 24 পরগনা আর পুরুলিয়া, তাই তো? এই মানে পূর্ব মেদিনীপুর, সরি পুরুলিয়া না, পূর্ব মেদিনীপুর। এই দুটো হচ্ছে তোমার সবচেয়ে বেশি ঘূর্ণিঝড়ের দ্বারা প্রভাবিত। আর আগের দিনে আমি একটা কোশ্চেন দিয়েছিলাম, মনে আছে? যে ভারতের কোন রাজ্য, যদি বলে রাজ্য বেসিসে বলে ভারতের কোন রাজ্য, তাহলে অন্ধ্রপ্রদেশ। ঘূর্ণিঝড়ের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বা বারবার প্রভাব দেখা যায় অন্ধ্রপ্রদেশে। আর রাজ্য বললে এটা, এই দুটো। নেক্সট, খুব বিখ্যাত একটি পর্যটন কেন্দ্র মাইথন কোন রাজ্যে অবস্থিত? ঝাড়খণ্ড।
ঝাড়খণ্ড। ঝাড়খণ্ড। ঝাড়খণ্ড, ভেরি গুড। ঠিক আছে, তো মাইথন অনেকে অনেকে মাইথন ভাবে ও পশ্চিমবঙ্গে অবস্থিত। জানো তো কিছুটা অংশ কিন্তু পশ্চিমবঙ্গের মধ্যে আসে, মানে পুরোটা কিন্তু ঝাড়খণ্ডে আসে না, কিছুটা অংশ এটা পশ্চিমবঙ্গের মধ্যেও আসে। ঠিক আছে, তো যাই হোক, মূলত এটা তোমার যে আর কি জলবিদ্যুৎ কেন্দ্র যেটি রয়েছে সেটা ঝাড়খণ্ডে। ওকে ওকে, ঝাড়খণ্ডের তোমার সিএম কে হলো নতুন? কি হবে? বলো। চম্পাই সোরেন। হ্যাঁ, কি একটা সোরেন স্যার। ও ওই তো হ্যাঁ চম্পাই, স্যার, আবার কি একটা চম্পাই গেল, সোরেন। বলে দিলাম তো, চম্পাই, এত সুন্দর নাম, চম্পাই। দেখেছো? সোরেন। ওই হেমন্ত সোরেনকে তাকে অ্যারেস্ট করা হলো না, অপসারিত, তারপর তিনি রিজাইন করে তারপর তাকে অ্যারেস্ট করা হলো। তো তার জায়গায় নতুন চিফ মিনিস্টার এই টাইপের কিন্তু দেয়, যেগুলো ধরো নতুন চিফ মিনিস্টার যেখানে হয় সেগুলো কিন্তু সবসময় মাথার মধ্যে রাখবে। চম্পাই সোরেন। ওকে, নেক্সট। চারাঙ্ক, ভারতের সবচেয়ে বড় সৌর পার্ক, সোলার সিটি পার্ক ভারতে কোথায় অবস্থিত? চারাঙ্ক। গুজরাট। হ্যাঁ, প্রশ্নটা কিন্তু ঘুরিয়ে দেয়। আমি তো খুব, তোমরা জানো আমি খুব আর কি দয়ালু মানুষ, তো ওই জন্য তোমাদেরকে বেশি কঠিন প্রশ্ন দিই না। পিএসসি তো জানো কতটা নির্মম, তোমাকে দিয়ে দেবে তাহলে উত্তর দিকে দেবে যে মানে উল্টো দিক থেকে দেবে যে ভারতের সবচেয়ে বৃহত্তম সৌর পার্ক কোনটি, তাহলে অ্যান্সারটা হবে চারাঙ্ক, মাথায় রাখবে। সেটি কোথায় অবস্থিত? গুজরাটে। ওকে, মাথায় রাখবে। চলো লাস্ট প্রশ্ন আজকের, কয়লার সম্পর্কিত। সবচেয়ে, আচ্ছা আগে আমাকে উত্তরটা দাও, তোমার সবচেয়ে উন্নত কয়লা কোনটা? অ্যান্থ্রাসাইট। এটা 85 থেকে 95। 85 থেকে 95। সবচেয়ে উন্নত মানের কয়লার কোনটি? সেটা হচ্ছে অ্যান্থ্রাসাইট, তাই তো। তারপর বিটুমিনাস, বিটুমিনাস। বিটুমিনাস, তারপর লিগনাইট। ভেরি গুড। তাহলে সবচেয়ে আর কি উন্নত মানের হচ্ছে অ্যান্থ্রাসাইট, তারপর বিটুমিনাস, তারপর লিগনাইট, কোর। ভেরি গুড। তাহলে এখানে জিজ্ঞেস করছে অ্যান্থ্রাসাইটের তোমার কার্বনের পরিমাণ কত, কি হবে? 85 to 95। বাহ, 85 to 95%, তাই তো। এবার আমাকে আরেকটা প্রশ্নের উত্তর দাও, যে ভারতে সবচেয়ে বেশি কোন টাইপের কি পাওয়া যায়? বিটুমিনাস। 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 ভারতে সবচেয়ে কোন কোয়ালিটির আর কি তোমার কোল পাওয়া যায়, সেটা হচ্ছে বিটুমিনাস, তাই তো। বিটুমিনাস, মাথায় রাখবে, এটা স্যার পরীক্ষা এই দেয়। বিটুমিনাসে কার্বনের পরিমাণটা কত? ওটা প্রায় তোমার 76 টু তোমার ওই 85% বিটুমিনাস। বিটুমিনাস, ওটা প্রায় তোমার 76 টু 80, উল্টো দিক থেকে যায় 85% অ্যারাউন্ড। ঠিক আছে, লিগনাইটে প্রায় ওই তোমার আরো কমে যায়। ঠিক আছে, ওই 65 to 70% এর মতো থাকে। আর সবচেয়ে কম থাকে কোথায়? কিসের? পিট কয়েল। তাই তো। এর আবার মানে কোথায় কি পাওয়া যায় এগুলো যখন আমরা ওই ক্লাসে করব সেগুলো করবে। আরেকটা পরীক্ষা দেয় তোমাদের, যে ভারতের সবচেয়ে বড় আর কি লিগনাইট খনি কোনটা, কি হবে? নেভেলি। নেভেলি। এটা কোশ্চেনটা খুব দেয়, দেয় কি না বলো? ভারতের সবচেয়ে বড় তোমার লিগনাইট আর কি খনি কোনটি, তাহলে কি হবে? নেভেলি। নেভেলি কোথায় অবস্থিত? লেভেলি লিগনাইট আর কি যে কোল মাইন রয়েছে। তামিলনাড়ু। ভেরি গুড, তামিলনাড়ু। ঠিক আছে, মাথায় থাকবে। তাহলে লিগনাইট আর কি সবচেয়ে বড় ভারতের আর কি লিগনাইট আর কি খনি কোনটি, সেটা হচ্ছে নেভেলি। নেভেলি অবস্থিত, দ্যাট ইজ ইন তামিলনাড়ু। ওকে, আর কত হলো 30-এ? দেখেছো? স্যার আমার 25টা। 25। আচ্ছা, কেন কয়েকটা ভুল চলে গেল নাকি বোকা বোকার মতো? আর বাকিদের কারোর কারোর 30-এ 30 হলো? সোজা প্রশ্ন দিয়েছিলাম কিন্তু একদম, মানে যেরকমটা তোমার ফুড এসআইয়ের হয়তো হতে পারে। ঠিক আছে, 28-এর উপর কার গেল? কারোর হয়নি? আচ্ছা চলো, প্র্যাকটিস করতে থাকো, আবার হবে। ঠিক আছে, কেউ কোথাও মিস করেছো?
হ্যাঁ স্যার 15 হ্যাঁ স্যার প্রথম দিকটা একটু দেবেন, আমি জয়েন হতে দেরি হয়েছে। আচ্ছা আচ্ছা, আমি প্রথম থেকে যাচ্ছি। একজন 15 বললো, আমি যাচ্ছি। দেখো, এই যে অরুণাচল প্রদেশে কোনটি অবস্থিত? মিসমি। আর অরুণাচল প্রদেশের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে কাংটো, ঠিক আছে? এই হচ্ছে ভারতের সর্বোচ্চ মালভূমি কোনটা? মাশরুম রক কোথায় পাওয়া যায়? তারপর একজন মনে হয় 15 বললে নাকি? হ্যাঁ স্যার 14 নম্বরটা একটু দেখান। আচ্ছা, 14, 15। এই যে 14টা সোজা প্রশ্ন ছিল মসৃণ ভ্রমণের সদর দপ্তর কোথায়? নিউ দিল্লি। আর 15টা ছিল LNLM, নর্দার্ন লিমিট অফ মনসুন। মানে নর্দার্ন লিমিট অফ মনসুন মানে যেটা আমি বললাম যে অনসেট অফ মনসুনটা এটা কমপ্লিট হয় মোটামুটি পুরো যে বৃত্তটা রয়েছে এটা 15 জুলাইয়ের মধ্যে পুরো আর কি শেষ হয়। মানে আমাদের যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আছে এটা 15 জুলাইয়ের মধ্যে সারা ভারতবর্ষ জুড়ে বৃষ্টিপাত আর কি সম্পন্ন করে। মূলত উত্তর ভারতে এর সমাপ্তকরণ হয়। ওটাকেই বলা হচ্ছে নর্দার্ন লিমিট অফ মনসুন। ঠিক আছে? হ্যাঁ স্যার আর কারোর? দেখো, তাহলে এই অবধি রইলো। ঠিক আছে, আমাদের মোটামুটি সামনে পরীক্ষা আছে। এই রিভিশন ক্লাসগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। সবাই জয়েন করো, আবার নেক্সট দিন আমরা নতুন কোনো জায়গা থেকে করবো। ওকে, চলো এই অবধি রইলো তাহলে। থ্যাংক ইউ, গুড নাইট এভরিওয়ান।